দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিয়ে। শিল্প, শ্রমিক এবং অর্থনীতি, এই তিন বিষয়ে এই জ্বালানি রূপান্তর কিভাবে হতে পারে, নবায়নযোগ্য জ্বালানি কিভাবে আসতে পারে, সে নিয়ে আমরা কথা বলতে চাই। শ্রমিকরা কিভাবে এর জন্য প্রস্তুত হতে পারেন সে বিষয়টিও উঠে আসবে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। আছেন ফেরদৌস বেগম, তিনি সিইও বিল্ড, এবং আছেন মনোয়ার মোস্তফা, তিনি জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আজকের এই অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে অক্সফাম এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে। দর্শক, আলোচনায় যাবার আগে এই বিষয়ে একটা প্রতিবেদন আমরা দেখে নেব। রপ্তানিমুখী তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শ্রমে ঘামে বেড়ে ওঠা অর্থনীতির একটি নেতৃস্থানীয় শিল্প খাত এটি। 40 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান, নারী শ্রমিকের সামাজিক ও আর্থিক ক্ষমতায়ন এবং ধারাবাহিক জাতীয় প্রবৃদ্ধি অর্জনে এই শিল্পের অবদান ব্যাপক। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ুজনিত ঘন ঘন দুর্যোগের আশঙ্কা কমাতে ও জানমাল রক্ষায় অধিকাংশ রাষ্ট্র প্যারিস চুক্তির আওতায় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে লক্ষ্য নির্ধারণ করেছে। অনেক আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড পরিবেশ ও শ্রমবান্ধব টেকসই ফ্যাশনের প্রসারে তাদের টার্গেট নির্ধারণ করছে। বিগত দশক থেকে বাংলাদেশের পোশাক খাত বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে টেকসই এবং পরিবেশ বান্ধব শিল্প অর্থাৎ পুনঃনবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। বর্তমানে বাংলাদেশে 220টিরও বেশি লিড সার্টিফাইড সবুজ কারখানা রয়েছে। এর ফলে সারা বিশ্বের শিল্প কারখানায় আমাদের এই গার্মেন্টস শিল্প অনুকরণীয় হয়ে উঠেছে। গ্রিন ফ্যাক্টরি নির্মাণ শুধু পরিবেশের জন্য নয়, বরং এটি কর্মীদের জীবনের মানও অনেক উন্নত করছে। নবায়নযোগ্য জ্বালানি, অটোমেশন এবং নতুন প্রযুক্তির ফলে এই শিল্পের উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি পোশাক তৈরির মানও অনেক বৃদ্ধি পেয়েছে। তবে এখানেও যে চ্যালেঞ্জ নেই তা নয়। যদি প্রশ্ন করা হয় কেন এই পুনঃনবায়নযোগ্য জ্বালানি, অটোমেশন এবং নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, তবে খুব সহজভাবেই বলা যায় সৌরশক্তি ব্যবহারকারী কারখানাগুলো বিদ্যুৎ খরচের 30% ব্যয় কমাতে পারছে। একটি সবুজ কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা নিজেদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতায় 20% বৃদ্ধি করতে পেরেছে। তবে সৌরশক্তির প্যানেল স্থাপন, সবুজ কারখানা নির্মাণ, পোশাক শিল্পের নতুন প্রযুক্তি এবং অটোমেশনের জন্য এককালীন খরচ অনেক বেশি। পাশাপাশি অটোমেশনের ফলে দক্ষ কর্মীদের চাকরিচ্যুতি এবং এই নতুন প্রযুক্তি যথাযথ পরিচালনা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত ও দক্ষ কর্মীর অভাব চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই খাতের শিল্প উদ্যোক্তাদের। ভবিষ্যতে এই শিল্প সহ সকল শিল্পে প্রতিযোগিতামূলক অবস্থানে নিজেদের অবস্থান সংহত করতে গেলে এই পরিবর্তন গ্রহণ করার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তির জন্য নতুন শ্রমবাজার সৃষ্টি, এই শ্রমবাজারে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তির সাথে নিজেদের অন্তর্ভুক্তি আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়বে। শুরুতেই ফেরদৌস বেগম, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের অধিকাংশ খাতই এখন পর্যন্ত জীবাশ্ম জ্বালানি নির্ভর, এবং সেখান থেকে সবুজ কারখানার দিকে যাওয়ার আসলে শর্তগুলো কি 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 শর্ত মানলে আসলে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে পারি, বা আসলে সবুজ কারখানা বলতে কি বোঝায়, এখান থেকে যদি আলোচনাটা আমরা শুরু করতাম। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সবুজ কারখানা বলতে আমরা যেটা বুঝি, এখানে বাংলাদেশ একটা বড় পায়োনিয়ারিং রোল প্লে করছে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বের সবচেয়ে বড় যে কি বলবো লিড সার্টিফাইড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম নাম করেছে। এইমাত্র আমরা প্রতিবেদনে দেখলাম যে 220টা মতন বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি লিড সার্টিফাইড হয়েছে। এই লিড সার্টিফাইডটার ব্যাপারে যেই বিষয়গুলো খুবই প্রণিধানযোগ্য সেটা হচ্ছে যে এই কারখানাগুলো বিভিন্ন রিসোর্স যেমন ওয়াটার, এনার্জি, তারপরে এনভায়রনমেন্টালি বিষয়গুলোকে কনসার্নে রেখেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়, এবং এটা আমেরিকান একটা কোম্পানি আছে সেটার মাধ্যমে সার্টিফাইড হয়ে তারা আপনার উৎপাদন পরিচালনা করছে। সেই দিক থেকে লিড সার্টিফাইড যে ইন্ডাস্ট্রিগুলি বা সবুজ যে কারখানাগুলি সেগুলি ডেফিনেটলি আমাদের জন্য যথেষ্ট
অবদান রাখছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই যে আপনার এটার সাথে এই এনার্জি জেনারেশনের ক্ষেত্রে যেহেতু সমস্ত গ্লোবালি আপনার রিনিউয়েবল এনার্জি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা যাতে গ্র্যাজুয়ালি রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারি, সেই রকম একটা বিষয় এখানে আছে। সেই দিক থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত কিছুটা কেন বেশ পিছিয়ে আছে। এবং এখানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা সার্কুলার ছিল, সেখানে বলা ছিল যে অন্তত 5 আপনার কিলোওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে উৎপাদন করতেই হবে। এটা একটা অব্লিগেশন ওই সার্কুলারটার মাধ্যমে। আগে এটা 3 কিলোওয়াটের মতো ছিল, গ্র্যাজুয়ালি এটা বাড়ানো হয়েছে। তো এইটা কিন্তু একজন আরএমজি ফ্যাক্টরিকে করতেই হচ্ছে, সে সেটার জন্য করতে রাজি এবং সে সেটা করছে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু বেশ কিছু পলিসি রিলেটেড ইস্যু আছে, যেমন ইনভার্টার রিনিউয়েবল এনার্জির জন্য ওয়ান অফ দ্য ভেরি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এইটা ইম্পোর্ট করতে হয় এবং এটার জন্য যে প্রচুর পরিমাণে বেশ হাই আপনার ডিউটি এটার উপর ইম্পোজ করা আছে। সেই কারণে রিনিউয়েবল এনার্জি যারা তৈরি করছে তারা এই ইনভার্টারটাকে ইম্পোর্ট না করে সরাসরি তারা আপনার গ্রিড থেকে গ্রিডের উপরে যাতে মানে বার্ডেনটা কম হয়, সেই কারণে তারা নিজেরা তাদের নিজস্ব ফ্যাক্টরির বাইরেও তারা আপনার এই রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করে সেগুলি থেকে তাদের নিজস্ব চাহিদা মেটানোর জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে এখানে কিন্তু বায়ার্সদের একটা বেশ বড় একটা আপনার কি বলবো ইম্পোজিশন আছে, যে আপনার যে এনার্জি আপনি যেটা ব্যবহার করছেন তার অন্তত 20% আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে হতে হবে, তা না হলে কিন্তু তারা বায়ার্সরা তাদের এই প্রোডাক্টটা নিবে না। তো সেইটার ক্ষেত্রে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে আরএমজি এবং টেক্সটাইল ফ্যাক্টরিগুলো, তাদেরকে একটা রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট বলে একটা জিনিস আছে, এটা কিনতে হচ্ছে তাদেরকে, আরইসি। কারণ তারা যেই পরিমাণ তাদের রিনিউয়েবল এনার্জি দরকার তাদের ইন্ডাস্ট্রির জন্য সবুজ কারখানা হিসাবে তার উৎপাদনটা পরিচালনা করার জন্য ক্ষেত্রে সেই কনটেক্সটে তাদেরকে সেই পরিমাণ কিন্তু রিনিউয়েবল এনার্জি তারা নিজস্ব সোর্স থেকে বা সরকারের যে নীতি আছে সেটার মাধ্যমে সে করতে পারছে না। কেন পারছে না? কারণ করতে পারছে না, কারণ হচ্ছে আপনি জানেন যে রিনিউয়েবল এনার্জির জন্য আপনি একটা প্ল্যান্ট বসাতে হলে, আমি এই জাস্ট কিছুদিন আগেই বিকেএমই এর একটা এক্সাম্পল দিতে পারি। সেখানে তারা 33 কেবির তারা করতে যাচ্ছে, রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করতে চাচ্ছে তাদের নিজস্ব বাড়িতে। সেখানে তারা রুফটপ সোলার ব্যবহার করতে চাচ্ছে। তো আপনার এইটুকু পরিমাণ রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য তার 5,000 আপনার স্কোয়ার ফিটের মতন জায়গা লাগতে হচ্ছে। কারণ এত বড় রুফ কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরিগুলো, আমাদের দেশে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো কিন্তু একটু আপনার ভার্টিক্যালি আপনার মানে কি বলবো বহুতল ভবনের হচ্ছে, মানে ভার্টিক্যাল মোটামুটি বিল্ডিংগুলো, যেহেতু আমাদের ল্যান্ড স্পেস তো বাংলাদেশে কম, আপনি তো জানেন সেটা। তো সেই কারণে তাদের রুফের যে খুব স্পেস যে অনেক বেশি আছে তা না। সেই কারণে তারা, এটা একটা কারণ, দেয়ার আর লটস অফ আদার ইস্যুস অলসো। এখানে পলিসি রিলেটেড ইস্যু আছে, অনেকগুলো পলিসি রিলেটেড ইস্যু আছে। ওই রুফের সম্পূর্ণটা কিন্তু সে ব্যবহার করতে পারছে না। তার একটা আমাদের যে রিনিউয়েবল এনার্জি পলিসি আছে সেটার মাধ্যমে তারা কিন্তু 70% বোধহয় তাদের টোটাল রুফের 70% তারা ব্যবহার করতে পারছে। একটা হচ্ছে ল্যান্ড রিলেটেড ইস্যু, আরেকটা হচ্ছে গভর্নমেন্টের যে পলিসি রিলেটেড ইস্যু। এই বিষয়গুলোকে সামনে রেখে তাদের যে রিকোয়ার্ড যেটুকু করার কথা, মানে বায়ার্সদের যে ডিমান্ডটা সেটা মিট করতে গেলে সেই পরিমাণ তারা করতে পারছে না, যে কারণে তাদেরকে এই রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেটটা কিনতে হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রিগুলো থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো পরিমাণ কস্ট কিন্তু সেখানে বেড়ে যাচ্ছে। এবং যেহেতু এই আরইসি সার্টিফিকেটটা বেশ গুরুত্বপূর্ণ এবং দরকার, সেই কারণে গ্র্যাজুয়ালি কিন্তু এটার দামটাও বেড়ে যাচ্ছে। তো আমরা একটা ছোট্ট স্টাডি করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে বেশ একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কস্ট কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিগুলোর, যদি আমরা টোটালটা ধরি, বাংলাদেশের যত বড় ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু মূলত এই কাজটা করতে যাচ্ছে। এখানে সেটা একটা বড় রোল প্লে করতে পারতো, সেটা একটা দায়িত্বও নিয়েছিল, তারা একটা পলিসি করার জন্য চেষ্টা করেছিল। আপনারা জানেন বোধহয় বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি পলিসি কিন্তু বেশ পুরনো, 2008-এ খুব সম্ভব, আমি যদি রিকল করতে পারি। তো সেটাকে এখন ডেফিনেটলি আপডেট করা দরকার এবং সেই পলিসির ভিতরে যে সমস্ত বিষয়গুলো ছিল
তার একটা বেশিরভাগ অংশ কিন্তু বাস্তবায়িত হয়নি। কাজেই আমাদের একটা নতুন রিনিউয়েবল এনার্জি পলিসি দরকার এবং আমাদের এন্টারপ্রেনিয়রদেরকে সেইভাবে এনকারেজ করা দরকার, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কেন পারছে না, সেখানে পলিসি রিলেটেড ইস্যু আছে, সরকারের কিছু সাপোর্ট সেখানে দরকার। আর গ্রিন ফাইন্যান্সিংয়ের বিষয়টা আপনি জানেন, বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন ফান্ড আছে, সেই ফান্ড নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার এন্টারপ্রেনিয়রদেরকে বেশ বড় একটা সমস্যায় পড়তে হয়। এটা তো হলো লার্জ ইন্ডাস্ট্রিগুলোর জন্য, আর যেগুলো একটু ছোট সেগুলোর ক্ষেত্রে তো সমস্যা আরো অন্যরকম। জি, ফিরবো সে প্রসঙ্গে নিশ্চয়ই। মনোয়ার মোস্তফা, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, এতদিনের অভ্যস্ততা জীবাশ্ম জ্বালানির উপর, সেখান থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার যে প্রতিবন্ধকতা কিছুটা আমরা শুনলাম, এবং এগুলো স্থাপন করার ক্ষেত্রে একটা বড় ব্যয় প্রাথমিকভাবে থাকে। এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায়, এবং আসলে যারা নীতি নির্ধারক তারা কেন এটাকে জরুরি মনে করবেন, সেই যুক্তিগুলো কি? ধন্যবাদ। আপা অনেকগুলো বিষয় হাজির করেছেন, যেখানে কতগুলো আমাদের নবায়নযোগ্য জ্বালানির অগ্রসর করার ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেছেন, মূলত রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির কনটেক্সটে। কিন্তু আমরা একটু ব্রডার কনটেক্সটে একটা জিনিস বোঝা দরকার। ওভারঅল আমরা যখন জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে কথা বলছি, তখন যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে আমাদের সিস্টেমটা, আমাদের এক্সিস্টিং সিস্টেমটা। আমরা কিন্তু আমাদের পাওয়ার এবং এনার্জি সেক্টর ইজ হাইলি সেন্ট্রালাইজড। সিঙ্গেল বায়ার যে উৎপাদন করুক, বিপিডিপি কিনবে এবং সে ওগুলো তার 6টা ইউটিলিটিস আছে, তার মাধ্যমে সে বিক্রি করবে, এবং একটাই মাত্র ন্যাশনাল গ্রিড। এইটাই এখন চ্যালেঞ্জ যেটা দাঁড়িয়েছে। আমার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এখন রিনিউয়েবল এনার্জি নানা কারণেই এর উৎপাদন খরচ কমে আসছে, এবং এটা ড্রাস্টিক্যালি কমছে ইন টার্মস অফ ওর ইকুইপমেন্ট। তার যে বাজার দর সেগুলো অনেক কমে যাচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এখন প্যানেলগুলো খুব কম দামে পাওয়া যায়, যেটা আমাদের দেশে ওই যে সোলার হোম সিস্টেম যখন তৈরি করেছিল 20 বছর আগে, তখন প্যানেলের যে দাম ছিল তার 5 ভাগ 7 ভাগের 1 ভাগে নেমে এসছে। এরকম এত কম। এইটা একটা দিক। সুতরাং টেকনোলজিকে ঠেকিয়ে রাখা যাবে না। সুতরাং অনেকেই এই সোলার টেকনোলজি ব্যবহার করছে। এবং ইন্টারেস্টিং হলো আমাদের গার্মেন্টস সেক্টরে বহু গার্মেন্টস সেক্টর তারা সেট আপ করেছে, এগুলো তাদের মতো করে ব্যবহার করছে, এবং এগুলো অনেক কেস স্টাডি, সাকসেস স্টোরি আকারে আমাদের পত্রপত্রিকাও বিভিন্ন সময় এসছে। আমি শুধু একটা হাইলাইট করতে চাই, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে সবচেয়ে বড় যে কি বলে যে রুফটপ সোলার, সেটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, যেটাকে আমরা চিটংয়ের ইপিজেড বলি, সেটা হচ্ছে দ্য লার্জেস্ট ফ্যাসিলিটি। আমার সৌভাগ্য হয়েছিল বছরখানেক আগে ওদের ওটা একদম খুঁটে খুঁটে দেখা। অনেক আলাপ করেছিলাম, সেখানে একটা আলাপে ওদের অথরিটি, ওদের ম্যানেজমেন্ট অথরিটি বলছে যে নাও তারা এখন 1/3 ইলেকট্রিসিটি কস্ট সেভ করতে পারছে। এটা হচ্ছে বড় জিনিস। কিন্তু ওখানে একটা পলিসি ইস্যু আছে। পলিসি ইস্যুটা হচ্ছে মোট বিদ্যুতের যা খরচ তার 1/3 সে ওখান থেকেই, কতটুকু তারা নবায়নযোগ্য ব্যবহার করছেন, ও 1/3 সে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। তার টোটাল যে দরকার তার 1/3 সে ওখানে ব্যয় করতে পারছে, এবং কস্টের দিক দিয়েও দেখা যাচ্ছে যে ওটা ড্রাস্টিক্যালি সে সেভ করতে পারছে। প্রাথমিকভাবে এইগুলো বসানোর যে খরচ সেটা আসছে। ওদের কস্টটা দাঁড়িয়েছে 1 মেগাওয়াটের জন্য 1 মিলিয়ন। 1 মেগাওয়াট রিনিউয়েবল উৎপাদনের জন্য $1 মিলিয়ন তাদের লেগেছে। ওই অর্থে তারা তাদের ক্যাপাসিটি সম্ভবত 30 মেগাওয়াটের মতো। ইটস হিউজ। এবং ওদের চিন্তাটা হচ্ছে এটা করে ও আবার এটা ন্যাশনাল গ্রিডে দিবে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের নেট মিটারিং পলিসির, যে 10 মেগাওয়াটের বেশি সে নিতে পারবে না। আপনি যদি উৎপাদন করেন 10 মেগাওয়াটের বেশি সেল করতে পারবেন না। ওটা একটা পলিসি ইস্যু, ওইটা ওরা চেঞ্জ করার চেষ্টা করছে, সম্ভবত গভর্নমেন্ট এটা যাবে। যাক, আমি যে কথাটা বললাম যে আমাদের আরএমজি সেক্টরে এই ধরনের বহু উদাহরণ তৈরি হয়েছে ছোট ছোট। জায়গাটা হলো আপফ্রন্ট কস্ট ইজ ভেরি হাই। আপনাকে প্রথমে একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয়, সেটা একটা দিক। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কারখানার ক্ষেত্রে প্রযোজ্য কথাটা, যে আপনাকে প্রচুর ইনভেস্ট করতে হয়। এই ইনভেস্টটা করলে এটা যদি আপনি 25 বছরের একটা হিসাব করেন, দেখবেন যে ওটা কমে যাচ্ছে, গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। এবং ওই 25 বছরের হিসাবটা যদি কষেন, তাহলে দেখবেন যে আপনি গ্রিড থেকে যে দরে কিনছেন, গড়ে তার থেকে আরো অনেক কম চলবে। আয়ুষ্কাল কেমন? এটা ধরে নেওয়া হয় হচ্ছে 20 থেকে 25 বছর ধরে নেওয়া হয় উইদাউট ব্যাটারি। এইটা সিস্টেম। কিন্তু এই ক্যালকুলেশনটাই অনেকের কাছে পরিচিত না।
অনেকে মনে করে আপফ্রন্ট কস্ট ইজ হাই, সো এটা আমার জন্য খুব খুব ঝামেলাপূর্ণ। কিন্তু এর সমাধানের তরিকা আছে। একটা ইন্ডিভিজুয়াল, একটা মাঝারি ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি আপনি কেন নিজে তৈরি করতে যাবেন ওটা? এখন গভর্নমেন্টের রোল কামস ইন টু প্লে ঠিক এই জায়গাটাতে। সেটা হচ্ছে গভর্নমেন্ট যদি ইনভেস্টরদের এবং অন্য যারা এটা অপারেট করতে পারে তাদেরকে ইনভাইট করে যে তুমি প্রত্যেকের রুফটপ ভাড়া নাও, ভাড়া নিয়ে বিশাল একটা অ্যামাউন্ট তুমি প্রডিউস করো এবং সেগুলো সেল করো, যে যতটুকু নিতে চায়। ধরেন অনুমান করেন, এটা কল্পনা করেন, আমাদের টঙ্গী থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত কয়েক হাজার ফ্যাক্টরি হবে এই গ্রামের ভিতরে এদিক ওদিক। এই সমস্ত ছাদগুলোকে যদি কানেক্ট করার দায়িত্ব নেয় কোনো একটা পার্টিকুলার কোম্পানি যার অভিজ্ঞতা আছে, সে করে দেখলো যে এখানে তার 50 মেগাওয়াট উৎপাদন করা সম্ভব। এই 50 মেগাওয়াট তখন সে ডিস্ট্রিবিউটেড ওয়েতে, আচ্ছা তুমি এক্স ফ্যাক্টরি তুমি কতটুকু নিবা? বললো যে আমি 200 কিলোওয়াট নিব। ও বললো যে আমি 1 মেগাওয়াট নিব। এইভাবে দুটো মডেল আছে, ক্যাপেক্স এবং ওপেক্স। এই দুটো মডেলের কোনো একটা দিয়ে সে ওইটা করতে পারে। সুতরাং কোনো পার্টিকুলার গার্মেন্টস ফ্যাক্টরি সে তো গার্মেন্টস প্রডিউস করবে, সে কেন ইলেকট্রিসিটির জায়গায় যেতে যাবে? এটা লেট আদার্স ডু। এই পদ্ধতিটা এনকারেজ করতে, এই পদ্ধতিটা করার জন্য সরকারকে আগাতে হবে। একই সাথে যে গার্মেন্টসের মালিকরা আছে যারা সত্যিকার অর্থেই রিনিউয়েবলের দিকে যেতে চায়, নিজেদের প্রোডাকশন কস্ট কমাতে চায়, তাদেরকেও এগিয়ে আসতে হবে কি করে এই মডেলের ভিতরে থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারটা তারা আরও বেশি বাড়াতে পারে। জি, ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। আধুনিকায়নের প্রসঙ্গ যখনই আসে তার সাথে যারা শ্রমিকরা রয়েছেন এই খাতে তাদের মানিয়ে নেওয়ার বিষয় থাকে, তাদের চাকরির নিরাপত্তা আসলে প্রভাবিত হবে কিনা, অটোমেশনের প্রসঙ্গ এসেছে, সেই ক্ষেত্রে আসলে শ্রমিকরা চাকরি হারাবেন কিনা, সেই ব্যাপারগুলো আসলে কিভাবে সামনে ঘটতে চলেছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় এখন লিপ্ত হয়েছি। জ্বালানি এবং উৎপাদন এটা কিন্তু আরটার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। আমরা যে আজকের এই জায়গায় এসেছি, আমাদের প্রত্যেকটা কিছুর সঙ্গেই কিন্তু জ্বালানির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এমনকি প্রথম যখন মানুষ ঝলসে খেতে শুরু করেছিল তার মাংসটা, তখনও কিন্তু সে জ্বালানি ব্যবহার করেছিল, সেটা আগুন জ্বালিয়েছিল। এবং এরপর থেকে সভ্যতার সঙ্গে আগুনের সম্পর্ক, সভ্যতার সঙ্গে তাপের সম্পর্ক, সভ্যতার সঙ্গে আলোর সম্পর্ক যদি বলি, সবচেয়ে বড় কথা সভ্যতার সঙ্গে শক্তির সম্পর্ক। যখন বিজ্ঞান এটা মানে আবিষ্কার করলো বা বিজ্ঞানের সূত্রটা বের করলো যে শক্তির কোনো মানে শেষ নাই, শক্তির অবিনাশিতাবাদ সূত্র, তার মানে যে শক্তি আলো সেই তাপে রূপান্তরিত হতে পারে, আর যে তাপ সে আবার আলোতেই কনভার্ট হয়ে যেতে পারে। এবং তখন মানুষের চিন্তার জগতে যে ধাক্কা এলো, এটারই কিন্তু পরবর্তীতে নানা রূপ আমরা দেখেছি। আমরা তো জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার কথা জেনেছি, কিন্তু তার আগে কিন্তু কয়লা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করতে শিখেছে। তাহলে কয়লা, তারপরে এলো গ্যাস, তারপরে এলো তেল, এবং ক্রমাগত আমরা দেখলাম যে ট্রান্সফরমেশন হচ্ছে জ্বালানির। এবং এই জ্বালানির ট্রান্সফরমেশন যত হচ্ছে, কয়লা দিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন সম্ভব, গ্যাস দিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন সম্ভব, কিন্তু তেল সেবা পরিবহন করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দ্রুত নিয়ে যাওয়া যায়। এখন অবশ্য গ্যাসও নিয়ে যাওয়া যায়, কিন্তু গ্যাস নিয়ে যাওয়াটা একটু ব্যয়বহুল, পাইপলাইন করতে হয়। তেলের আবিষ্কারটা আজ থেকে যদি ধরি 100 বছর আগে তেল যখন ব্যবহার শুরু হলো বাণিজ্যিকভাবে, গোটা পৃথিবীর উৎপাদন ক্ষমতাকে সে নানাভাবে নাড়িয়ে দিল, বাড়িয়ে তুলল। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ এনার্জিটা দেখছি। আর এই ট্রান্সফরমেশন অফ এনার্জির ক্ষেত্রে আমরা জীবাশ্ম জ্বালানি যেমন দেখছি, আমার পেশির এনার্জিটা দেখবো না। কারখানা যখন করছে, কারখানাতে শ্রমিক কাজ করে, কারখানা দিয়ে বয়লার, কারখানায় তাপ দিয়ে আমি বয়লার উত্তপ্ত করি, অথবা আমি বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, কিন্তু শেষ পর্যন্ত মেশিনের পিছনে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ডিসাইডস এভরিথিং, এই যদি বলি, তাহলে তো আমি ওই অত্যাধুনিক যন্ত্র বানালাম, কিন্তু যদি শ্রমিকের হাত না লাগে, কাপড় তো সেখানে হচ্ছে না, শার্ট তো সেখানে হচ্ছে না, প্যান্ট তো সেখানে হচ্ছে না, পাঞ্জাবি তো হচ্ছে না, ডেনিম তো হচ্ছে না, জিন্স তো হচ্ছে না। ফলে আমরা যখন দেখব যে জ্বালানির রূপান্তর হচ্ছে, শ্রমের ক্ষেত্রেও রূপান্তর হচ্ছে, প্রোডাকশনের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, সেই তুলনায় শ্রমিকের মজুরি কি বাড়ছে, সেই তুলনায় শ্রমিকের জীবনমান কি উন্নত হচ্ছে, শ্রমিকের উৎপাদিকা শক্তি বাড়ছে, কারণ যন্ত্র ব্যবহার করছে এবং তার পেশি শক্তিরও ব্যবহার হচ্ছে, তার সঙ্গে তার স্কিল যেটা সে দক্ষতা অর্জন করে তা ব্যবহার হচ্ছে। তাহলে মানে মাসল পাওয়ার, তার স্কিল, এবং আমরা যদি বলি জ্বালানি উৎস, তিনটা মিলে প্রোডাকশন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় শ্রমিকরা এত দুর্দশার মধ্যে আছে কেন? আমি যখন ট্রেড ইউনিয়ন করি তখন আমাকে এই জিনিসটা আবার আমাদেরকে ধাক্কা দেয়, উৎপাদন তো বাড়ছে, তার ভাগ শ্রমিকের জীবনে কোথায়?
আমাদের বাংলাদেশে 200টার উপরে লিড ফ্যাক্টরি আছে, আমরা গর্ব করছি, কিন্তু বলতে পারবো সেই লিড ফ্যাক্টরির শ্রমিকরা কত বেতন পায়, তারা কীভাবে জীবনযাপন করে? ফ্যাক্টরিটা লিড সার্টিফাইড, তাদের জীবনটা কি মানসম্পন্ন? এখন গার্মেন্টস শ্রমিকের বেতন তো সর্বনিম্ন বলা হয়েছে 12,500 টাকা, ওভারটাইম সহ ধরেন 15,000 টাকা পেল। এই দুর্মূল্যের বাজারে 15,000 টাকায় তার ফ্যাক্টরিটা সার্টিফাইড, তার জীবনটা কিন্তু খুবই দুর্দশার মধ্যে। তারপরে যুক্ত হয়ে আছে কি কাজের অনিশ্চয়তা, তারপরে যুক্ত হয়েছে যে নতুন নতুন যত আমার টেকনোলজি আবিষ্কার হচ্ছে তত কর্মসংস্থানের সুযোগ কমছে বলে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, ফলে তার কাজ হারানোর একটা আশঙ্কা। তারপরে যেটা হলো, আমি যত জ্বালানি, আমি পরে এই বিষয়টা পরে বলবো, কিন্তু এখন যদি বলি বর্তমানে যে জলবায়ু বিপর্যয়ের বড় একটা কারণ তো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি দিয়ে উৎপাদন হচ্ছে। সাফারারকে, সাফার তো শ্রমজীবী মানুষ। বাংলাদেশের যে জায়গাগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব, প্রত্যেকটা জায়গার পানি দূষিত। বুড়িগঙ্গার পানি পানযোগ্য নয়, শীতলক্ষার পানি পানযোগ্য নয়, তুরাগের পানি পানযোগ্য নয়। তাহলে এই পানির চারপাশে থাকে যে শ্রমজীবী মানুষ, তাদের জীবনটা কেমন? তাহলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে, এখন বলছি পৃথিবীতে যে 4টা ডেনিম উৎপাদন হয় তার একটা হয় বাংলাদেশ থেকে। তাহলে গোটা পৃথিবীর মানুষকে আমি ডেনিম পরাচ্ছি, ইউরোপের মানুষকে আমি ডেনিম পরাচ্ছি, কিন্তু ওই ডাইং এবং তার অন্যান্য প্রোডাকশন করতে গিয়ে আমার পানির উপরের পানির স্তর, উপরের পানিকে দূষিত করছি, নিচের স্তরের পানিও দূষিত হয়ে যাচ্ছে। এগুলো যদি বিবেচনা করি তাহলে একটা হলো ডাইরেক্ট ইফেক্ট শ্রমিকদের জীবনে, তাদের মজুরি বাড়ছে না। ইনডাইরেক্ট ইফেক্ট শ্রমিকদের জীবনে, তাদের জীবনের জন্য প্রয়োজনীয় যে পানি, তার বায়ু, তার একটা ভালো মতো জীবনযাপনের পরিবেশ, সেগুলো কোনো কিছুই বাড়ছে না। তার সঙ্গে যেটা বলে শেষ করি, তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি শুধু কর্মক্ষেত্রে শ্রমিকের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে তা না, সে বিশ্রাম নেবার জন্য যে ঘরে যায় সেখানেও রাতে তার ঘুমানোর জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন এবং উন্নয়নের সুফলটা আমরা সবাই নিচ্ছি, বার্ডেনটা মনে হয় শ্রমিকদের উপরেই পড়ে যাচ্ছে। আমি একটু দ্বিমত পোষণ করতে চাই আমার আগের বক্তার সাথে। সেটা হচ্ছে যে লিড সার্টিফাইড যে ফ্যাক্টরিগুলো বাংলাদেশে হয়েছে সেখানে, এবং যেগুলো বাংলাদেশে যেগুলো বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সে সমস্ত জায়গায় শ্রমিকদের বিষয়টা কিন্তু যথেষ্ট কনসার্ন নিয়ে দেখা হয়। তাদের হেলথ রিলেটেড ইস্যু, তাদের স্বাস্থ্য রিলেটেড ইস্যু, এবং তাদের মানে কি বলবো মজুরি যেটা দেওয়া হয় সেটা কম্পারেটিভলি অন্যান্য জায়গার থেকে অনেক ভালোভাবে সেই জিনিসগুলোকে দেখতে হয়। কারণ এখানেও কিন্তু বায়ার্সদের একটা মানে কি বলবো বিষয় এখানে আছে। আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের তাদের কিন্তু কনসার্ন আছে যে লেবার রিলেটেড ডিরেক্টিভসগুলো ঠিকমতো মেনটেন করা হচ্ছে কিনা, বাংলাদেশে যে লেবার ল বা লেবার পলিসি যেগুলো আছে সেগুলো ঠিকমতো মাইনে চলা হচ্ছে কিনা, এবং সেগুলোর ক্ষেত্রেও তাদের কমপ্লায়েন্সের ইস্যুটা যথেষ্ট পরিমাণে কিন্তু এই সমস্ত লার্জ স্কেলের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে এটা মেনে চলতে হয়। ইন দ্যাট কনটেক্সট আমি মনে করি যে হয়তো সব বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিতে সেগুলো সঠিকভাবে রিফ্লেক্টেড হয় না, কিন্তু যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এক্সপোর্ট করছে, এই এক্সপোর্ট রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরিগুলো, তাদের কিছু বায়ার্সদের কিছু বিষয় তাদের দেখতে হয়, সেই কারণে তারা এই বিষয়গুলোকে মেনে চলে। যেমন মহিলা শ্রমিকদের জন্য ডে কেয়ার সেন্টার, তাদের হেলথ ইন্স্যুরেন্স, তাদের জন্য আপনার কি বলে মান্থলি কোনো রেশনিংয়ের ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা যখন আরএমজি সেক্টরের এন্টারপ্রেনারদের সাথে কথা বলি তারা খুব বিশদভাবে কিন্তু এই বিষয়গুলোকে বলে। তো এইটার সাথে আমি আরেকটা জিনিসকে একটু রিলেট করতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেহেতু আমাদের আরএমজি সেক্টরটা একটা ওয়ান অফ দি লার্জেস্ট, এবং এটা আমাদের একটা প্রাউড সেক্টরও বটে, এবং আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, সো আমরা চাই যে এই সেক্টরটাকে আমরা আরও সামনের দিকে নিয়ে যাব। এবং আপনি জানেন যে বাংলাদেশে আমাদের একটা রেডিমেড গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে কিন্তু নাম্বার অফ হাই ভ্যালুয়েডেড প্রোডাক্ট আছে যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, কিন্তু এই পর্যন্ত আমাদের দেশে কিন্তু 70 থেকে 75% এক্সপোর্ট কনসেন্ট্রেটেড হয়ে আছে 5-6টা সেক্টরের মধ্যে। আরএমজি সেক্টরের মধ্যে মাত্র 5-6টা প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারছি। আমরা খুব বেশি যে একটা হাই ভ্যালুয়েডেড প্রোডাক্টে যেতে পারছি সেটা কিন্তু না, আমরা ফাস্ট ফ্যাশনের দিকেই আটকে আছি, যেটা নাকি কিছুটা মানে লো ভ্যালুয়েডেড প্রোডাক্ট যেগুলি খুব দ্রুত মানুষ ব্যবহার করে আবার দ্রুত সেগুলো ফেলে দেয় বা ছেড়ে দেয় সেরকম। এই কনটেক্সটে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট বড় মানে মার্কেট বাংলাদেশের জন্য, আমাদের প্রায় 45% অফ দি টোটাল আরএমজি প্রোডাক্ট কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে যায়। সেই ক্ষেত্রে ইউরোপিয়ান গ্রিন ডিল যেটা
আপনি হয়তো জানেন 2022 থেকে তারা এটাকে অ্যানাউন্স করেছে। সেখানে ইএসপিআর বলে একটা ইকোসিস্টেম প্রোডাক্ট ডিজাইন, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিরেক্টিভস, শিপমেন্ট ডিরেক্টিভস ইত্যাদি ইত্যাদি এই ধরনের অসংখ্য কতগুলো পলিসি তারা কিন্তু করেছে, যেগুলি তারা গ্র্যাজুয়ালি এগুলোকে ইমপ্লিমেন্ট করবে। যেহেতু বাংলাদেশ থেকে তাদের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তারা ইম্পোর্ট করে, সেই কারণে কিন্তু আমাদেরও কনসার্নটাও এই বিষয়গুলোকে আমাদের গ্র্যাজুয়ালি অ্যাকোমোডেট করতে হবে, অ্যাডপ্ট করতে হবে আমাদের প্রোডাকশন সিস্টেমের মধ্যে। সেখানে ওদেরও একটা কনসার্ন, যেহেতু তারা তাদের ট্রেডিং পার্টনারদেরকে তারা সেইভাবে তৈরি করতে চায়, কারণ ওদের দেশেও কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের ডিমান্ড আছে। না হলে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হতে পারতাম না, তার দেশে আমাদের টোটাল এক্সপোর্টের এত সিগনিফিক্যান্ট একটা প্রপোর্শন আমরা এক্সপোর্টও করতে পারতাম না। তো সেই দিক থেকে আমরা যেটা মনে করি, এবং আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের কনসার্ন ট্রেড এক্সপার্ট বা ইকোনমিস্ট তাদের সাথে কথা বলেছি, তাদের তরফ থেকেও কিন্তু বাংলাদেশের যে আপনার যে 40 লাখ যে ওয়ার্কার আছে শুধুমাত্র আরএমজি এবং টেক্সটাইল সেক্টরে, তাদের জীবন জীবিকাকে কিভাবে মেনটেন করা যায়, আরেকটু আপগ্রেড করা যায়, সেই দিক থেকে একটা কনসার্ন আপনার আমাদের আরএমজি এন্টারপ্রেনিউর এবং আমাদের যারা বায়ার্স, ফরেন বায়ার্স, তাদের ভিতরে দেখা যায়। সেখানে একটা প্রসঙ্গ আমি একটু উল্লেখ করতেই চাই। এখানে একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ মানে ইনফর্মাল আপনার ওয়ার্কার কিন্তু এটার সাথে ইনভলভ। আপনি জানেন যে আপনার পোস্ট কনজিউমার যে ওয়েস্টেজ যেটা জুট যেটা, এটার সাথে কিন্তু আমাদের একটা মানে একটা বেশ ব্যাপক সংখ্যক ওয়ার্কার, ছোট ছোট স্মল এন্টারপ্রেনিউর, এরা কিন্তু ইনভলভ এবং এনগেজড এখানে। এখন আমরা একটা ছোট্ট একটা স্টাডির একটু রেফারেন্সটা আমি একটু দিতেই চাই এখানে। সেখানে তারা দেখিয়েছে যে লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মে যদি আমরা দেখি, শর্ট টার্ম মানে 0 to 5 ইয়ার্সের মধ্যে তারা দেখেছে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে তারা দেখিয়েছে যে ইম্পোর্ট তাদের খুব একটা হেরফের হবে না, মোটামুটি একটা ট্রেন্ড থাকবে। কিন্তু মিড টার্ম মানে হচ্ছে 5 থেকে 10 বছর, সেই সময়ের ভিতরে কিন্তু একটা গ্র্যাজুয়াল মানে ডিক্লাইনের একটা ট্রেন্ড আসবে, এবং 10 বছর পরে যেটা হবে সেখানে কিন্তু একটা ম্যাসিভ বা র্যাপিড একটা ডিক্রিজ হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলোকে যদি আমরা কনসার্নে না নিই এখনই, এবং সেখানে তারা বলেছে যদি নাকি ইএসপিআর বা ইকোসিস্টেম ডিজাইন প্রোডাক্ট যেগুলো ইএসপিআর মেনটেন করে যদি প্রোডাকশন হয়, তাহলে কিন্তু সেখানে র্যাপিড একটা ইনক্রিজ হবে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে। তো তাহলে আমরা কোনটা দেখব? ডেফিনেটলি আমরা এই ভালো একটা বড় মার্কেট, যাদের সাথে আমাদের একটা বাইলেটারাল পার্টনারশিপ ডেভেলপ করে গেছে দীর্ঘদিন থেকে, এতগুলি এমপ্লয়মেন্ট আমাদের হয়েছে, সেটা আমরা মেনটেন করার জন্য যেমন করেই হোক আমরা কিন্তু এই সাস্টেইনেবিলিটি এবং ওদের যে ইকোসিস্টেম বা ডিপিপি, ডিজিটাল পাসপোর্ট প্রোডাক্ট ইত্যাদি, এগুলির সাথে আমাদেরকে নিজেদেরকে অ্যাকোমোডেটেড হতে হবে। এখন দে আর অলসো ইন্টারেস্টেড টু সাপোর্ট আস। আমাদের মনে হয় চিন্তা করার দরকার যে কী করে এই সাপোর্টগুলোকে আমরা নিজেদের মধ্যে নিজেদের মতো করে ব্যবহার করে কী করে আমরা আমাদের এই যে ওয়ার্কার্স যে স্টেজটা আছে আমাদের, তাদের আপস্কিলিং, রিস্কিলিং, এই কাজগুলোকে আমরা যত বেশি করতে পারি এবং তাদেরকে কত বেশি অ্যাকোমোডেট করা যায় নতুন ধরনের প্রোডাকশন সিস্টেমের সাথে, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের এন্টারপ্রেনিউরদের একটা বড় দায়িত্ব, পলিসি মেকারের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব এখানে কি করে এগুলোকে সাপোর্ট করা যায়। ধন্যবাদ। জনাব মনোয়ার মোস্তফা, আপনার কাছে ফিরে আসতে চাই। কার্বন ফুটপ্রিন্ট নিয়ে কথা হয় প্রচুর, জিনিসটা কি একটু ছোট করে বুঝিয়ে এটার জন্য আসলে কি প্রযুক্তির প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে? ধন্যবাদ আবারও। কার্বন ফুটপ্রিন্টের আলোচনাটা অত গুরুত্বপূর্ণ না, মূলত কার্বন কমানো আর কি। আমি কার্বন কি পরিমাণে এমিট করছি সেটা কমানো, এটার জন্য প্রচুর প্রযুক্তি আছে এখন, যেমন এই রিনিউয়েবল টেকনোলজি, এটাই হচ্ছে একটা কার্বন ফুটপ্রিন্ট কমানোর মূল জায়গা। কিন্তু আমরা অন্য একটা জায়গায় আমাদের একটু আলোচনাটা নিবদ্ধ করা দরকার, যেহেতু শুরুতেই আলোচনাটা উঠেছিল। আমরা সমস্ত আলোচনাটা করছি অর্থনীতি এবং কারখানার সবুজ রূপান্তরের প্রেক্ষাপটে, এবং সেখানে আমরা একটা জাস্ট শব্দ ব্যবহার করছি, ন্যায্যতার প্রশ্ন। এই জায়গাটা অনেকের কাছে গোলমেলে মনে হয়, কিন্তু ইটস ভেরি সিম্পল। ট্রানজিশন ঘটছে এনার্জি এবং পাওয়ার সেক্টরে, ট্রানজিশন ঘটছে সমস্ত সেক্টরেই, অর্থনীতি বলি, সমাজে, সব জায়গায় ট্রানজিশন ঘটতে থাকে। এই ট্রানজিশনের অ্যাডভার্স ইম্প্যাক্ট যেমন আছে, পজিটিভ ইম্প্যাক্টও আছে। কিন্তু এখন জ্বালানির ক্ষেত্রে যে ট্রানজিশন ঘটছে গ্লোবালি,
যার থেকে আমরা দেশও বাইরে না, ফসিল ফুয়েল থেকে ধীরে ধীরে রিনিউয়েবলের দিকে টার্ন নিচ্ছে। এই যে ট্রানজিশন, এই ট্রানজিশন শুরু হয়েছে কয়েক দশক হলো। এটা একটু গিয়ার আপ হয়েছে যেহেতু ক্লাইমেট নিয়ে অনেক রকমের আলাপ আলোচনা গ্লোবালি হচ্ছে, এবং একটা গ্লোবাল উইজডম হলো যে হ্যাঁ আমাদের ফসিল ফুয়েল থেকে বেরিয়ে যেতে হবে, রিনিউয়েবলের দিকে যেতে হবে। এখন রিনিউয়েবলের দিকে সেই অগ্রযাত্রায় ডেফিনেটলি গেইনার আছে, লুজার আছে। সো লুজারের জায়গা থেকে যদি এক্সট্রিম এক্সাম্পলটা দেখি, যেমন ধরুন আমরা অনেক, এখন তো পৃথিবী বহু দেশ সিদ্ধান্তই নিয়েছে যে কয়লা ব্যবহার করবে না অন্তত জ্বালানির ক্ষেত্রে। তাহলে যে লক্ষ লক্ষ কয়লা শ্রমিক আছে ইন্দোনেশিয়াতে কিংবা সাউথ আফ্রিকাতে কিংবা অন্য জায়গায়, তাদের কি হবে? তাদের জীবন জীবিকার কি হবে? এই প্রশ্নটা রাষ্ট্র, সরকার, গ্লোবাল কমিউনিটি কিভাবে দেখছে, এইটা একটা ন্যায্যতার প্রশ্ন। কারণ তার জীবন জীবিকাকে আমরা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে আমরা কি বলে সবুজায়ন করতে পারি না, তাদেরকে ভাবতে হবে। ঠিক তেমনিভাবে এই আলোচনার আগে আমি বলছিলাম বাংলাদেশের ক্ষেত্রে কনটেক্সটটা ডিফারেন্ট। আমাদের হয়তো কোল মাইনিং ওই রকমের নেই, আমাদের আরও অনেক কিছু নেই, আমাদের হয়তো গ্যাসের অত চালান নেই, আমরা তেল উৎপাদন করি না। তাহলে আমাদের ক্ষেত্রে কি? যেমন ধরুন আমরা রিনিউয়েবলের দিকে যাই, খুব ভালো কথা। বাংলাদেশে যদি এখন আমি গ্রাউন্ড মাউন্টেড রিনিউয়েবল করি, চরের বিশাল জায়গা দখল করে নিয়ে যে চরে কয়েক হাজার ফার্মার তরমুজ উৎপাদন করে কিংবা শাকসবজি উৎপাদন করে, তাহলে তার জীবনকে আমি ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি। সুতরাং এখন দেখতে হবে আমার রিনিউয়েবলও দরকার, আবার ওর জীবন জীবিকাটাও আমার রক্ষা করা দরকার। মাটিতে যেটা বসানো হচ্ছে, গ্রাউন্ড মাউন্টেড যেটাকে বলি আমরা, হ্যাঁ ল্যান্ডে আবার যেটা বললেন। সো আমার ওই কৃষকের সাথে তখন আমার কথোপকথন দরকার। তার জীবন জীবিকাকে আমি কিভাবে সিকিউর করতে পারি সেটা এনশিওর করতে হবে পলিসি দিয়ে, প্রোগ্রামস দিয়ে, প্রয়োজনে বাজেট দিয়ে। যদি সেটা আমি করতে পারি তাহলে বলতে পারবো যে হ্যাঁ এই ট্রানজিশনটা জাস্ট হচ্ছে, আদারওয়াইজ না। আমাদের একটা দারুণ প্রশ্ন তুলেছেন, আমি এখন ফিরে আসছি এখানে, যে গ্রিন কারখানা আমরা করেছি, কিন্তু যে কোনো ফ্যাক্টরির প্রাইমারি স্টেক হোল্ডার হলো তার ওয়ার্কারটা। এর ফলে ইলেকট্রিসিটির কস্ট গড়ে কমে যাবে, আমরা জানি আপফ্রন্ট কস্ট হয়তো বেশি, কিন্তু গড়ে কমে যাবে। তার কিছু বেনিফিটও পাওয়া শুরু করেছে কারখানা মালিক। সেই বেনিফিটের কত অংশ আমি ইমিডিয়েট স্টেক হোল্ডার শ্রমিককে দিচ্ছি ইন টার্মস অফ ক্যাশ অর কাইন্ড, এইটা আমাদের ভেবে দেখা দরকার। এবং এ নিয়ে বাংলাদেশে আসলে খুব বেশি গবেষণা কাজ বা অবজারভেশন বা লেখালেখিও খুব বেশি নেই। তার মানে যে ট্রানজিশন ঘটছে এনার্জি এবং পাওয়ার সেক্টরে, বিশেষ করে রিনিউয়েবলের দিকে যাওয়ার ক্ষেত্রে, তার গেইন মালিক পক্ষ যেটা পাচ্ছে সেই গেইনের কত অংশ তার শ্রমিককে দিচ্ছে, এই প্রশ্নটা খুবই পার্টিনেন্ট আমাদের এই জায়গায়। এখন প্রশ্নটা উঠছে যে জায়গাটায়, সেটা হলো আমাদের এই গ্রিন ট্রানজিশনের ক্ষেত্রে আরএমজি সেক্টরের জন্য আপা একটু হাইলাইট করেছেন, এইটা তার জন্য খুব জরুরি অন্য কারণে। কারণ আমরা তো একটা চেইনের ভিতরে, একটা সাপ্লাই চেইনের একটা এন্ডে, একটা টেইল এন্ডে, একটা শেষ এন্ডে কাজ করে আমাদের ফ্যাক্টরিগুলো। সে প্রডিউস করে, মাঝখানে বহু মধ্যস্বত্বভোগী আছে, এবং শেষ পর্যন্ত ইউরোপ কিংবা নর্থ আমেরিকার বাজারে এগুলো বিক্রি হয়। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমাদের এই যে সবুজ ট্রানজিশনটা ঘটবে বা ঘটছে, এইটা ইউরোপিয়ান ইউনিয়ন একটু আগানো, সে এমন কতগুলো শর্ত হাজির করেছে, আপা যেটা হাইলাইট করলেন, একটু 22 সালে এটা তারা তৈরি করেছে, ডিউ ডিলিজেন্স কতগুলো ইস্যু, তার ভিতরে এনার্জি ট্রানজিশন একটা, তার ভিতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা। কারণ খেয়াল রাখতে হবে এটার সাথেও আবার কার্বন ফুটপ্রিন্টের সম্পর্ক আছে। ওয়েস্ট, সাধারণত ওয়েস্ট, যে কোনো ধরনের ওয়েস্ট, ওটা গার্মেন্টস ওই ওয়েস্ট না, অন্য ওয়েস্ট মিথেন এমিট করে। আরেকটা প্রশ্ন আসছে গার্মেন্টসের যে ঝুট, সেটা রিইউজের প্রশ্ন। তখন সার্কুলার ইকোনমি কামস ইনটু প্লে। সার্কুলার ইকোনমি নামে যে কনসেপ্ট আছে, সেটা আমি রিইউজ করতে পারবো কি পরিমাণে, সেইটা নিয়ে নানান দেশে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আমাদের এখানেও তার কিছু কিছু কাজ আছে। সুতরাং রিইউজ, আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমার ওয়াটার সেভিং, ওয়াটার কিভাবে করছি, এর ফলে পরিবেশ প্রকৃতির কি সর্বনাশটা করছি, যে আলোচনাটা রতন ভাই একটু আগে তুলেছিলেন। আমাদের তাকায় দেখেন সাভারের দিকেও আপনি ওই যে পানি টানি এগুলো সব গেছে, ভূমি গেছে। তার মানে যে ট্রানজিশনটা ঘটছে সেটা টেকনোলজির কারণেই, এনার্জি একটা, তার ফলে মানুষের জীবন জীবিকা এবং পরিবেশ প্রকৃতির কি প্রভাব পড়ছে, ইতিবাচক এবং নেতিবাচক, এইটা আমাদের প্রথমে টেবিলে থাকতে হবে। আর নেতিবাচক প্রভাবটাকে কমানোর জন্য সরকার, মালিক পক্ষ কে কি ভূমিকা নিচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ। গার্মেন্টসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, যারা এগুলো সোর্স করে
এবং তারা নানান ধরনের শর্ত দেয়, দেখবেন যে এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে। কিন্তু আমরা জানি আমাদের গার্মেন্টস প্রোডাক্টে শ্রমিকের রক্তও থাকে। সুতরাং সেই আলোচনাগুলো খুব বড় হয়ে আসবে, সেটা মোর পলিটিক্যাল আলোচনা। কিন্তু গ্রিন ট্রানজিশনের আলোচনায় আমরা পরিবেশ প্রকৃতিকে কি পরিমাণে ক্ষতি করছি এবং মানুষের জীবন জীবিকার কি ক্ষতি করছি, সেই আলোচনাটা হচ্ছে প্রাথমিক। সেটা প্রভাব কতটুকু পড়ছে সেটা নিয়ে কি গবেষণা হচ্ছে? এইটা আমাদের আলোচনা উঠেছে, আমাদের এখানে ছোট ছোট আকারে কিছু কিছু গবেষণা হচ্ছে, কিন্তু লার্জ স্কেলে আমরা এখনো পর্যন্ত এই ডিসকোর্সে ঢুকতে পারি না। এবং আমার মনে হয় আমাদের এই মিডিয়াতে এই ধরনের আলোচনা যত বেশি হবে, তত বেশি এই ধরনের ডিসকোর্সে আমরা আমাদের পলিসি মেকারদেরকে, আমাদের কনসার্ন সিটিজেনদেরকে, আমাদের এক্সপার্টদেরকে আরো বেশি এইখানে নিয়ে আসা যাবে। এবং এর ফলে হয়তো এই ধরনের এভিডেন্স তৈরি করা যাবে গবেষণার ভিতর দিয়ে, যার ভিত্তিতে পলিসি মেকাররা একটা কনক্রিট সিদ্ধান্ত নিতে পারে। জি, ধন্যবাদ। জনাব রাজন, আপনার কাছে ফিরে আসতে চাই। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের একটা বড় অংশ নারী, এবং এই যে ন্যায্যতার ভিত্তিতে রূপান্তরের কথা বলা হচ্ছে, জ্বালানির তার সাথে তাদের জীবনমানও জড়িত, নারীর ক্ষমতায়ন, নারীর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এইসব ব্যাপারে আসলে এখানে কি কি ধরনের শর্ত থাকতে পারে যাতে করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটে? দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে শ্রমিকের যে শ্রমশক্তি, এটা তো রিনিউয়েবল করা দরকার। মানে আজকে আমি যে শ্রমটা দিলাম, এরপর তো রাত্রে বিশ্রাম নেওয়া অথবা খাবার পরে আমি আবার পরের দিন শক্তি দেওয়ার মতো শক্তিটা স্টোর করি। মানে আমি শুধু ন্যাচারাল ফোর্সেসকে সেটাকে রিনিউয়েবল হিসেবে ব্যবহার করছি তা না। আমার তো হিউম্যান বডির যে ফোর্স, যেটা আমি মাসল পাওয়ার দিয়ে প্রডিউস করি, যে শ্রমশক্তি এমন একটা জিনিস যে আপনি খাবার ফ্রিজে রাখতে পারবেন, কিন্তু আজকে যে আমি 8 ঘন্টা শ্রম দিলাম, এই শ্রমটা যদি আমি না দিই, এটা তো ফ্রিজে রাখা যাবে না। এটা স্টোর হবে কোথায়? এটা হলো প্রোডাক্টের মধ্যে। আমি 8 ঘন্টা কাজ করে যে প্রোডাক্টটা তৈরি করলাম, তার মধ্যে আমার শ্রমশক্তিটা আছে। তাহলে ওই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে আমি কি তার ন্যায্য মূল্য পেয়েছি? এটা একটা কনসার্ন আমাদের। আর এই ন্যায্য মূল্যটা শ্রমিকের কেন দরকার? কারণ এইটা দিয়েই তো সে ভবিষ্যৎ শ্রমশক্তি তৈরি করবে, তার সন্তান, তার লেখাপড়া, তার স্কিল, আপ স্কিল, যেটাই বলি না কেন, অথবা নিজেদের শরীরের সুরক্ষা, এটা যদি বলি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, যদি আমাদের নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাটা আমরা মেনটেন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা কোথা থেকে পাবো, সেটাও যদি একটু বিবেচনা করি। এখন রিনিউয়েবল এই মুহূর্তে তো বাংলাদেশে তারা খুব বেশি দিন কাজও করতে পারছে না বোধহয়, তাদের কর্মক্ষম সময়টা তো বেশ কম। আমাদের গার্মেন্টস যদি দেখি 40 বছরের উপরে কোনো নারী শ্রমিক নেই, কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী তো 59 বছর পর্যন্ত কাজ করার কথা। তাহলে এরা যাচ্ছে কোথায় হারিয়ে যায়? এই যে দলে দলে মেয়েরা হাঁটতে হাঁটতে ফ্যাক্টরিতে ঢোকে, বিকেলবেলা ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে, 40 বছরের পরে তারা কোথায় চলে গেল? তার মানে এমন একটা কাজের পরিবেশ যে এর মধ্যেই 40 বছরের মধ্যে তার কর্মশক্তি শেষ হয়ে যায়, অথবা তার বেতনটা এতখানি বেড়ে যায়, হয়তোবা ওভারটাইম করেও মালিক মনে করে একে ছাঁটাই করে দিয়ে আবার নতুন শ্রমশক্তি তো পাচ্ছি। ফলে এই ধরনের অমানবিক প্রথাও এখানে আছে। সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা রূপান্তর ঘটছে এটা ঠিক, কিন্তু তার ন্যায্যতার সঙ্গে ঘটছে কিনা। এখন ধরুন বাংলাদেশে যদি আমি গোটা বাংলাদেশটাকে একটু বিবেচনা করি, বাংলাদেশে যে পরিমাণ সূর্য শক্তি আপতিত হয়, দুঃখিত, সেটাও গোটা পৃথিবীতে প্রায় সূর্য শক্তি আপতনের দিক থেকে প্রায় 3rd আমরা জায়গায় আছি। একটা সাধারণ একটি হিসাব হচ্ছে যে আমাদের এখানে যে পরিমাণ সৌরশক্তির আপতন ঘটে এবং ডে লেন্থটা যেরকম, তা হিসাব করলে দেখা যাবে প্রায় 240 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতন ক্যাপাসিটি আমাদের এখানে আছে। এখন বাস্তবে করতে পারবো কিনা জানি না, তবে একটা প্ল্যান করা হয়েছিল 2041 সালের মধ্যে আমরা 40 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব এই সৌরশক্তি থেকে। 40 গিগাওয়াট মানে প্রায় 40,000 মেগাওয়াট, 40,000 মেগাওয়াট। কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে অ্যাচিভমেন্ট মাত্র 2%। ভারতে যেখানে 23% তারা বিদ্যুৎ উৎপাদন করছে রিনিউয়েবল, পাকিস্তানের মতন দেশ যেখানে অবশ্য মরুভূমি থাকার কারণে সেখানে প্রায় 40% তারা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে রিনিউয়েবল। আমরা কিন্তু এত আলোচনা করেছি, এবং আমাদের জলবায়ু তহবিলের টাকাও নাকি আত্মসাৎ হয়েছে, সেগুলো শুনেছি। জলে গেল না বায়ুতে হারিয়ে গেল টাকাগুলো আমরা জানলাম না, কিন্তু এটা কিন্তু আমাদের খুব কাজে লাগলো। যেটা একটু আগে জনাব মনোয়ার বলছিলেন যে কৃষি জমি সৌর প্যানেল বসানো তো একটা চ্যালেঞ্জ। না, দুটো জিনিস খেয়াল করুন। বাংলাদেশের স্কুলের সংখ্যা 1,43,000, বাংলাদেশের কলেজের সংখ্যা, হাই স্কুলের সংখ্যা 22,000, বাংলাদেশে কলেজের সংখ্যা 3,400। তাহলে এই জায়গাগুলো তো আমি কাজে লাগাতে পারি, ছাদগুলো।
বাংলাদেশে যত বড় বড় অফিস আদালত আছে সেগুলো, আমরা রাস্তার উপরে যে রোড ডিভাইডার সেগুলো আছে। ফলে আমার যেটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হয়, এটা যদি কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরির উপর আপনি চাপিয়ে দেন অথবা কোনো একটা নির্দিষ্ট বাড়ির মালিক তার ছাদের উপরে এটা করবে যদি বলেন, তাহলে হবে না। এটাকেও একটা, যেমন বৃষ্টির পানি তো ফোটায় ফোটায় পড়ে, কিন্তু যখন গড়িয়ে যায় তখন তো নদী উপচে বন্যা হয়ে যায়। ঠিক তেমনিও বিভিন্ন জায়গা থেকে যা আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেটাকে আমরা একটা চ্যানেলে নিয়ে আসতে পারলে এটা সম্ভব। কিন্তু আমরা যখন শ্রমিকদের দিক থেকে চিন্তা করি তখন আমরা ভাববো কর্মপরিবেশটা কি উন্নত হচ্ছে, ফ্যাক্টরির অভ্যন্তরের পরিবেশটা কি আরও ভালো হচ্ছে। যখন আমি রিনিউয়েবল এনার্জি বলছি তখন কিন্তু ওয়েস্টটা কম হচ্ছে। যেমন আমি যদি বলি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে বলে সেটা যেমন মানে আবহাওয়ার মানে তাপ বাড়িয়ে দিচ্ছে, ঠিক তেমনি আমাদের বাতাসের এয়ার কোয়ালিটিটা তো কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যদি আমি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এয়ার কোয়ালিটিটা ভালো থাকবে, এটা একটা। 2 নম্বর হলো আমাদের যে ফ্যাক্টরি আশেপাশে যে আমাদের শ্রমজীবীদের জায়গাগুলো কত অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকে, সেখানে যে আমাদের যে মানে বায়োলজিক্যাল ওয়েস্ট যেটা হয়, ফ্যাক্টরি ওয়েস্টের কথা বাদ দিলাম, এইটাকেও যদি কাজে লাগানো যেত তাহলে এখান থেকেও যে আমি গ্যাসটা উৎপাদন করতে পারতাম, সেটা তো আমাদের ওই ঘরে যে মেয়েটা গিয়ে লাকড়ি দিয়ে রান্না করার চেষ্টা করে অথবা একটা বেশ দাম দিয়ে একটা সিলিন্ডার কিনে সে রান্না করার চেষ্টা করে, তাকে তো আমি প্রতিদিনের যে জৈব বর্জ্য সেটাকেও তো আমি একটা জ্বালানিতে রূপান্তর করতে পারতাম। এবং এখান থেকে যে ওয়েস্টটা হতো ম্যানুয়ারিং, সেটা যদি আমি আবার জমিতে পাঠিয়ে দিতে পারতাম তাহলে কৃষক কিন্তু একটা জৈব সারও পেতে পারতো। তার মানে সব কিছু মিলে প্রকৃতি যেমন একটা সমন্বয়ের মধ্যে চলে, আমাদের ইকোনমিক প্ল্যানিংটাও যদি একটা সমন্বয় থাকে, তাহলে এই দেশ আমরা কিন্তু জ্বালানি ডিপেন্ডেন্ট হতে পারবো না। কোনো একটা দেশের অর্থনীতি খুবই ভালনারেবল হয়ে যাবে যদি সে জ্বালানি ডিপেন্ডেবল হয়ে যায়। আদানির বিদ্যুৎ কিনবো আমরা, অনেক আগে লালন গান লিখে গেছিল না, আমার ঘরের চাবি পরেরও হাতে। তাহলে বিদ্যুৎ ব্যবহার করবো আমি, উৎপাদন করবে আদানি, প্ল্যান্ট হবে ভারতে। তাহলে যে কোনো সময়ে যে কোনো ধরনের একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি হলে আমার বিদ্যুৎ খাতের কি হবে? ফলে এই জায়গায় যদি আমরা বিবেচনা করি যে আমি আমার ন্যাচারাল রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি কিনা। আর একটা কথা বলে শেষ করি, গোটা পৃথিবীর এটা এখন কনসার্ন। গোটা পৃথিবীতে যে পরিমাণ কয়লা মজুদ আছে তাতে খুব বেশি হলে 140 বছর চলবে। গোটা পৃথিবীতে যে পরিমাণ গ্যাস আছে তা খুব বেশি হলে 65 বছর চলবে। গোটা পৃথিবীতে যে তেল আছে তা হলো খুব বেশি হলে 125 বছর চলবে। তারপরে কি মানুষজাতি থাকবে না? ফলে তারাও কিন্তু ভাবছে কেন তারা রিনিউয়েবল এনার্জিতে যেতে চাচ্ছে, কেন তারা সৌরশক্তি, বায়ু শক্তি তাকে কাজে লাগাতে চায়, কেন তারা জৈব বর্জ্যকে কাজে লাগাতে চায়, কেন তারা পানি বিদ্যুৎ শক্তি হিসাবে তৈরি করতে চায়। তারা চায়, আমাদেরও তো চাওয়া দরকার, আমাদের চাওয়ারও বেশি দরকার, কারণ পপুলেশন ডেন্সিটি এখানে অনেক বেশি। যেখানে ইউরোপে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে 26-27 জন বসবাস করে, আমরা সেখানে 1200 জন বসবাস করি। ফলে আমাদের চাহিদা বেশি এবং ডিজাস্টার হওয়ার মানে বলবো যে ম্যানমেড ডিজাস্টার হওয়ার ঝুঁকিটাও এখানে বেশি। সেগুলো যদি আমরা একটু চিন্তা করি, আমাদের কিন্তু এই পথে যেতে হবে, শুধুমাত্র প্রকৃতিকে রক্ষা করার জন্য নয়, প্রকৃতির শ্রেষ্ঠতম সন্তান যদি মানুষ, সে মানুষের জীবন এবং জীবিকা রক্ষা করার জন্য। জি, ধন্যবাদ। ফেরদৌসা বেগম, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। আমি দুই একটা পয়েন্ট একটু যোগ করি। যেমন উনি বলছিলেন যে স্কুল, কলেজ ইত্যাদি অনেক আছে আমাদের, তার ছাদের উপরে আমরা যদি রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করতে পারি। আমরা কিছু উদ্যোক্তার সাথে কথা বলেছি, জানতে পেরেছি তারা বলেছে যে বাংলাদেশে যে টি গার্ডেনগুলো আছে, এইগুলো একই সাথে চা চাষের ক্ষতি না করে এই বিরাট বড় যে এলাকাগুলো আছে এখানে কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জি করার একটা সুন্দর জায়গা হতে পারে। যেখানে আমরা ল্যান্ড স্ক্যার্স কান্ট্রি বলে আমরা সবসময় মনে করি যে রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য যে ল্যান্ড যেটা দরকার সেটা আমাদের অতটা নাই, সেই জন্য অনেকে নদীর পাড়ের কথা বলেছে। সো টি গার্ডেন কুড বি ওয়ান অফ দি আই থিঙ্ক অল্টারনেটিভ সোর্স, এটা একটা হতে পারে। আরেকটা যেটা একটু অ্যাড করতে চাই, যে জাস্ট ট্রানজিশনের কথাটা যেটা বলা হলো, আমরা কিন্তু বায়ার্সদের কাছ থেকে কন্টিনিউয়াসলি মানে আমাদের প্রাইভেট সেক্টর কন্টিনিউয়াসলি এই কথাটা বলে যে আমরা তো কমপ্লায়েন্ট হওয়ার জন্য, আমরা সাস্টেনেবিলিটি ইনশিওর করার জন্য, এবং বায়ার্সদের যে কন্টিনিউয়াস ডিফারেন্ট টাইপস অফ কমপ্লায়েন্স আসছে প্রতিনিয়ত প্রাইভেট সেক্টর থেকে, স্টেট লেভেল থেকে, এগুলো আমরা মেনে চলার জন্য আমাদের তো একটা কস্ট বেয়ার করতে হয়। কিন্তু এই কস্টটার পরিবর্তে এটার এগেনস্টে বায়ার্সরা কিন্তু প্রাইস বাড়াচ্ছে না, কোনোভাবেই তারা সাস্টেনেবিলিটি এনশিওর করার জন্য তাদের যে কস্টটা সেটা তারা অফসেট করতে পারছে না উইথ দি প্রাইস অফ দি পার ইউনিট গার্মেন্টস। গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে আমাদের ভ্যালু কমে যাচ্ছে,
ভলিউম বেড়ে যাচ্ছে, আমরা ভলিউম বাড়িয়ে সেটাকে অফসেট করার চেষ্টা করছি। তো সেই কনটেক্সটে এই জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে যে বিষয়গুলি মাত্র আলোচনা হলো, যে এইটা কতটুকু ইম্প্যাক্ট করছে পরিবেশের জন্য, কতটুকু এই যে ছোট ছোট বিষয়গুলো, যে এই যে পরিবর্তনটা বা রূপান্তরে যে আমরা যাব, এর ফলে যে ইন্ডিভিজুয়াল ছোট ছোট বিষয়গুলোতে একটা শ্রমিকের উপরে বা টোটাল এনভায়রনমেন্টের উপরে যে ইম্প্যাক্টগুলো হচ্ছে, এইগুলির অ্যানালিসিসটা কীরকম, যে স্টাডিটা বা এই কাজগুলো যে হয়নি এখনো, এইটা বোধহয় একটু অ্যানালিসিস করে একটা সামনের দিকে এগিয়ে যাওয়া, বা সেটার ক্ষেত্রে আমাদের বায়ার যারা তাদেরকে একটু বলা যে দেখো এই জন্য কিন্তু আমাদের এই চেঞ্জগুলো হচ্ছে, এটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি সেটা আমাদের জন্য একটা মানে সুবিধা হতে পারে। লাস্ট একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই আমি, সেটা হচ্ছে সোলার প্যানেলের কথাটা বলা হয়েছিল, যে এখন তো খুব সোলার প্যানেল খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে কিন্তু 16 থেকে 17টা সোলার প্যানেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, তারা কিন্তু তার মধ্যে বোধহয় 2-1টা ছাড়া কেউই আর এখন এক্সিস্টেন্সে নাই। এটার কারণটা কি সেটা আমাদের মনে হয় একটু দেখা দরকার, এবং কেন তারা টিকতে পারলো না, বিকজ অফ কোয়ালিটি, এটা একটা বিষয় আছে। কারণ যারা যেখানে আমাদের যে ফরেন ইনভেস্টর যারা আছে তারা বলে যে আমরা লোকাল ইপিজেডে যেমন তাদেরকে ডিউটি ফ্রি ইম্পোর্ট করতে অ্যালাউ করা হয়েছে, সো তারা লোকাল প্যানেল প্রডিউসার যারা তাদের কাছ থেকে কিন্তু সোলার প্যানেল তারা নিচ্ছে না বা নিতে পারছে না, বা নিলেও তারা বলতে চাচ্ছে যে আমরা যেই কোয়ালিটি চাচ্ছি সেই কোয়ালিটির সোলার প্যানেল পাচ্ছি না। আমার মনে এইটাও আরেকটা বিষয়, যে আমরা লোকালি প্রডিউস করব কিন্তু সেটা যাতে এইরকম কোয়ালিটি হয় যাতে করে লোকাল এবং ফরেন ইনভেস্টর্স বোথ যাতে তারা ইউজ করতে পারে। ওভারঅল পলিসি রিলেটেড ইস্যুটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ জনাব মনোয়ার, খুব সংক্ষেপে যদি আর কিছু যোগ করেন। খুব কুইকলি আমি কয়েকটা কথা বলে ফেলি। তার একটা হলো, আমাদের একটা আশার দিক হলো গভর্নমেন্ট একটা রিনিউয়েবল পলিসি ড্রাফট করেছে, তা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চলছে। শেখ হাসিনার রেজিমে ওই 2022-এ একটা করেছিল ড্রাফট, সেটা বাতিল করে দেওয়া হয়েছে, নতুন আর একটা করা হয়েছে গত বছর, সেটা নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। সেখানে কতগুলো অ্যাম্বিশিয়াস টার্গেট সেট করার প্রক্রিয়া চলছে। সুতরাং এই রিনিউয়েবল এনার্জি পলিসিটার একটা ইম্প্যাক্ট আমাদের আরএমজি সেক্টরে পড়বে। 2 নম্বরটা হচ্ছে গভর্নমেন্ট ইতিমধ্যেই এই সোলারের ক্ষেত্রে কতগুলো প্রায়োরিটাইজ করেছে। আমাদের যেহেতু ল্যান্ড স্ক্যার্স কান্ট্রি, সেক্ষেত্রে রুফটপ সোলার যেটাকে বলছিলেন, সমস্ত গভর্নমেন্ট বিল্ডিং বা অন্যান্য কি বলে প্রাইভেট সেক্টরে তাদের রুফটপকে ব্যবহার করা, সুতরাং রুফটপ এখন আমাদের প্রায়োরিটাইজ করেছে, এইটাকে আমাদের সামনে নিয়ে আগাতে হবে। সেক্ষেত্রে আমাদের স্টাডি আছে, প্রচুর স্টাডি আছে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের কনটেক্সটে দেখা যায় গভর্নমেন্ট বিল্ডিংস, হসপিটালস, স্কুলস এবং প্রাইভেট সেক্টরের যে রুফটপ আছে তার যে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, তাতে দেখা যায় যে 15 থেকে 20 গিগাওয়াট শুধু রুফটপ সোলার থেকেই আমাদের এনার্জি আসতে পারে। এটা একটা দিক। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেটা গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নেয়নি, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কাজে যায়নি, সেটা হচ্ছে এই রিনিউয়েবল এনার্জির এক্সপ্যানশনের ক্ষেত্রে আমাদের কতগুলো ডিসেন্ট্রালাইজড অ্যাপ্রোচে যেতে হবে। দ্যাটস হোয়াট উই কল, যে এটাকে হলো কর্পোরেট পারচেজে দিতে পারে। যেমন আপনি রিনিউয়েবল বিল্ডার, আপনি তো বিক্রি করবেন আপনার ওয়েতে, পিডিবির কাছ থেকে না, আপনি অন্য কাস্টমার ঠিক করবেন। এই যে ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা, এইটা হলে রিজিয়নে দেখবেন যে এটার এক্সপ্যানশন আরো হবে, এবং গভর্নমেন্ট এদিকেই একটা চিন্তা করছে যাওয়া। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।